সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর এলাহি, প্রভাষক, আইসিটি নওয়াবিকি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমরা প্রায়শই এমসিকিউ এর ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হই। যেমন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 এর পরের সংখ্যাটি কত, কিংবা হেক্সাডেসিমালের এফ এর পরের মান কত, কিংবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যাটি কত। এরকম কিছু প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় এমসিকিউতে হয়ে থাকি এবং এটা আমরা হয়েই থাকবো। তবে এক্ষেত্রে একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির কোন সংখ্যার পরবর্তী সংখ্যা কত। এটি কিন্তু পরীক্ষার সময় তোমার কাছে প্রশ্নে জানতে চাইবে না, কারণ দশমিক সংখ্যা পদ্ধতির পরবর্তী সংখ্যা কত সেটি আমরা সহজে বলে ফেলতে পারি, কারণ ছোটবেলা থেকে এটা কিন্তু আমরা শিখে আসছি। মূলত প্রশ্ন আসবে তোমার এরকম বাইনারি, হেক্সাডেসিমাল কিংবা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে। কেউ কেউ বলে থাকেন যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যা নির্ণয় করা সম্ভব। কথাটা ঠিক, কিন্তু যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে এই যে বাইনারি, হেক্সাডেসিমাল কিংবা অক্টাল, এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো আছে, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিগুলোর ভিন্ন ভিন্ন যোগের কিছু নিয়ম আছে। অর্থাৎ বেজের ভিন্নতার কারণে একই রকম সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে যোগ করলে তার ভিন্ন ধরনের মান হয়ে থাকে। যেমন দশমিকের ক্ষেত্রে আমরা যদি দেখি 7 যোগ 7 কত হয়? 14, এটা আমরা সবাই জানি। কিন্তু অক্টালের ক্ষেত্রে 7 যোগ 7 কত হয়? 16। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে দশমিকে যে মান পাওয়া যাবে, অক্টালে কিন্তু সে মান পাওয়া যাবে না। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 7 যোগ 7 সমান কত হয়? e। আমরা যদি আরো একটু দেখি, 7 যোগ 1 এটি দশমিকে কত হয়? 8। কিন্তু অক্টালের ক্ষেত্রে 7 যোগ 1 সেটা হয়ে থাকে কিন্তু 10। আবার হেক্সাডেসিমালে 7 যোগ 1 সেটা কিন্তু আবার 8 হচ্ছে। আবার যদি আরো একটা দেখি, 9 যোগ 1 এটা দশমিক সংখ্যা কত হয়? 10। কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9 যোগ 1 সেটি কিন্তু আসলে হয় a। কেন হলো? বেজের ভিন্নতার কারণে। আমরা আগে কিন্তু আলোচনায় দেখেছি একই রকম সংখ্যা বেজের ভিন্নতার কারণে তাদের মান কিন্তু ভিন্ন হচ্ছে। ঠিক তেমনি একই সংখ্যা বেজের ভিন্নতার কারণে যোগের ক্ষেত্রে কিন্তু মানের ভিন্নতা আসে। তাই সব ক্ষেত্রে আমরা বলতে পারি না যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এখন এই যে যোগের বিষয়টি, এটি আমরা বিস্তারিত আলোচনা করব যেদিন আমরা যোগ নিয়ে ক্লাস করব সেদিন। মূলত আমরা এই যোগের মাধ্যম ছাড়াই কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে ফেলতে পারি সেটি আমরা দেখব। তবে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটি হলো সংখ্যা পদ্ধতির যে সংখ্যাগুলো থাকে এটি একটা বিশেষ কৌশল অবলম্বন করে প্রকাশ করা হয়। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই যে লেখাগুলো, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এবং এখন যদি আমাদেরকে লিখতে বলা হয় আমরা মুখস্থ লিখে ফেলতেও পারবো। কিন্তু এই যে সংখ্যাগুলো কিভাবে হয়, কিভাবে এগুলো তৈরি হয়েছে, এর মধ্যে একটা পদ্ধতি আছে, সেটি আমরা প্রথমে আয়ত্ত করার চেষ্টা করব। এবং এটি যদি আয়ত্ত করতে পারি তাহলে অনায়াসে যে কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যার পরবর্তী মান আমরা নির্ধারণ করে দিতে পারি। আমরা সাধারণত কোনো সংখ্যা লিখে থাকি কোথা থেকে? 1 থেকে। কিন্তু শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যাটি কিন্তু আসলে 0। প্রথম যখন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল তখন সংখ্যা পদ্ধতিতে আসলে এই 0 বলে যে সংখ্যা এটি ছিল না। পরে কি হয়েছিল? হিসাব নিকাশের নানা রকম অসুবিধা তৈরি হয়েছিল। পরবর্তীতে আমাদের এই যে ভারতীয় এবং আরবীয় পণ্ডিতরা তারা কি করলো? কোনো কিছু না থাকাকে 0 হিসেবে ধরে নিল। তখন থেকেই কিন্তু মূলত সংখ্যা পদ্ধতিতে 0টি অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যেটা বলছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যাটি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে 0। তো আমরা 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার যে 10টি প্রতীক সেটি লিখতাম। তারপরে যে কাজটি হয়, প্রথমে 0 এর কাজ করেছিলাম, 9 পর্যন্ত শেষ করেছিলাম। 0 এর কাজ যখন শেষ হবে তখন আসলে শুরু হবে 1 এর কাজ। এবং 1 কি কাজ করে?
এক উপরের যে 10টি প্রতীক আছে প্রত্যেকটি প্রতীক একের পাশে একবার করে বসানো হয়। যেমন 10 একের পাশে একবার 0, একের পাশে 1, একের পাশে 2, একের পাশে 3, একের পাশে 4, একের পাশে 5, একের পাশে 6, একের পাশে 7, একের পাশে 8, একের পাশে 9। তাহলে কি হলো, দেখো আমাদের যে পরিচিত 9 এর পরে 10, 11, 12, 13 সেগুলো কিন্তু তৈরি হলো। এটা কিন্তু এই পদ্ধতি বা এই কৌশল মেনে তৈরি হয়। এখন একের কাজ শেষ হলে কি হয়, পরবর্তীতে 2 এর কাজ শুরু হয়। 2 কি করেন, 2 কিন্তু একই ভাবে ওই উপরের যে 10টি প্রতীক আছে প্রত্যেকটি প্রতীক 2 এর পাশে একবার করে বসানো হয়। তো একই ভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে কিন্তু 2 এর কাজ যখন শেষ তখন যথারীতি 3, তারপরে 4, তারপরে 5, এরপরে 6, 7, 8 এভাবে কোথায় যাবে 9 এর কাছে। তো 9 এর কাছে গেলেও কিন্তু একই ভাবে কি কাজ করে, 9 এর পাশে এভাবে কিন্তু বসানো হয়। দেখো ঠিক একই ভাবে আমরা যেটা মুখস্থ লিখে আসতাম সেভাবে 90, 91, 92, 93, 94 তৈরি হচ্ছে, কিংবা এই যে 20, 21, 22, 23 তৈরি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা পদ্ধতি বা কৌশল অবলম্বন করে কিন্তু এটি লেখা বা প্রকাশ করা হয়ে থাকে। 9 এর কাজ যখন শেষ হয়ে যায় অর্থাৎ প্রথম লাইনের কাজ যখন শেষ তখন আলটিমেটলি দ্বিতীয় লাইনের কাজটি শুরু হয়, এবং এই দ্বিতীয় লাইনের প্রথম যেটি আছে সেটিকে আমরা 10 বলে জেনে থাকি। এটি কিভাবে কাজ করে, এই যে দ্বিতীয় লাইনের প্রথম যে মানটি ছিল তার সাথে কিন্তু আলটিমেটলি উপরের ওই যে 10টি প্রতীক আছে এটি কিন্তু ওর পাশে বসানো হয়ে থাকে। তো 10 এর পাশে যথারীতি ওই যে 0, 1, 2, 3, 4, 5, হ্যাঁ এভাবে কিন্তু ওই জিনিসগুলোকেই আবার ওর পাশে বসিয়ে দেওয়া হচ্ছে। 10 এর পরে যথারীতি 11 কি হলো, একইভাবে কিন্তু ওই 10টি প্রতীকের পাশে বসবে। তারপরে 12, 13, 14, 15, 16, 17, 18 এবং যদি 19 এর কাছে যাই তখন কি হবে, ওই 19 এর সাথে কিন্তু আবার ওই 10টি প্রতীকই বসবে। তো এই যে একটা কৌশল মেনে যে প্রকাশ হচ্ছে এটি কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন করতে পারো যে স্যার দশমিক সংখ্যা পদ্ধতি এত কৌশল জানার কি দরকার, আমাদের তো লিখতে বললে আমরা মুখস্থ লিখে ফেলতে পারি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত। কিন্তু না, আমরা কিন্তু মুখস্থ শিখছি না, আমরা মূলত জানছি কি দশমিক সংখ্যা পদ্ধতি এই লেখার মধ্যে যে একটা পদ্ধতি নিহিত আছে সেটি আমরা খুঁজে বের করতেছি। কারণ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যার মধ্যে যে পদ্ধতি থাকে প্রত্যেকটি সংখ্যার মধ্যে কিন্তু একই ধরনের পদ্ধতি আছে, ভিন্নতা কোথায়, শুধু বেজে আমরা সেই জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করতেছি এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো একইভাবে 19 এর পরে কি হয়, যখন শেষ তখন তার পরের লাইনের প্রথম যেটি সেটি আসলো এবং সেটি কি হয় একইভাবে কিন্তু ওই 10টি প্রতীক ওর পাশে বসে, নতুন কিন্তু কিছু নাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বিষয়টা আয়ত্ত করতে পেরেছি। এখন আমরা দেখি অন্য একটা সংখ্যা পদ্ধতি নিয়ে, যেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে কয়টি প্রতীক আছে, 8টি, 0 থেকে 7 পর্যন্ত। প্রথম কাজ শুরু করেছিল কোথা থেকে, 0 থেকে। তারপরে 0 এর কাজ শেষ হয়ে গেলে দশমিক কি করেছিল, 1 কে নিয়েছিল। এক্ষেত্রেও কিন্তু সেই 1 কেই নেবে। নেওয়ার পর কি করেছিল, ওই যে দশমিকের ক্ষেত্রে যে 10টি মূল প্রতীক ছিল সেটিকে যেমন পাশে বসাইছিল ঠিক এখানেও অক্টালের ক্ষেত্রে যে 8টি প্রতীক আছে সেটি কথা বলবে। তো আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে। ঠিক আছে, তো দশমিক সংখ্যা পদ্ধতিতে যে নিয়ম বা পদ্ধতি ছিল এখানে কিন্তু সেই একই নিয়ম বা একই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। তো 1 এর কাজ শেষ হলে এখন কি হবে, 2 2 এর পাশে যথারীতি ওই যে 8টি মৌলিক প্রতীক আছে অক্টালের সেই 8টি বসে যাচ্ছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্ষেত্রে কিন্তু আমরা একটা পদ্ধতিগত মিল দেখতেছি। ওখানে 10টি প্রতীক ছিল, 10টি প্রতীক বসতো, এখানে 8টি প্রতীক আছে, 8টি প্রতীক বসছে, পদ্ধতি কিন্তু একই। তো 2 এর কাজ শেষ হলে যথারীতি 3, 4, 5, 6, তারপরে 7, যেমন দশমিকে সবগুলো কাজ শেষ 9 এর কাছে গেছিল, এখানে ঠিক সব কাজ শেষ যখন 7 এর কাছে যাচ্ছে তখন কি একই ভাবে সে ওই সংখ্যাগুলিকে বসাচ্ছে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা একই পদ্ধতি কিন্তু অবলম্বন করছি। তো 7 ছিল এই অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ ডিজিট, যেমন 9 ছিল দশমিক সংখ্যা পদ্ধতির সর্বশেষ ডিজিট। 9 এর কাজ শেষ করার পরে কি হয়েছিল, তার পূর্বে দ্বিতীয় লাইনের প্রথম যেটি ছিল সেটিকে নিয়ে কাজ শুরু করেছিল। ঠিক তেমনি অক্টাল সংখ্যা পদ্ধতিতেও 7 যেহেতু সর্বশেষ ডিজিট, তাই সেটা শেষ করার পরে কি হবে, দ্বিতীয় লাইনের শুরু যেটি আছে সেটি নিয়ে কিন্তু কাজ শুরু করবে। তো এক্ষেত্রে কি করবে, একই ভাবে দ্বিতীয় লাইনের শুরুটার সাথে কি উপরের ওই যে 8টি প্রতীক কিন্তু বসে যাবে। হ্যাঁ,
এখন দেখো এক্ষেত্রে কি হলো, আমরা জানি 99 এর পরে 100 হয়, কিন্তু কি হচ্ছে 77 এর পরে 100 হচ্ছে। এখন যদি আমাদেরকে মুখস্থ করে বলতে হতো 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 20, তাহলে কেমন আজগুবি মনে হতো না? এখন কিন্তু আমাদের কাছে আজগুবি মনে হবে না। আমরা কিন্তু একটা পদ্ধতি মেইনটেইন করে সেই পদ্ধতি অনুযায়ী সংখ্যাগুলোকে প্রকাশ করছি। তো একইভাবে 11 কে যদি নেই একই কাজ করবে। এরপরে 12 13 14 15 16 17 এর কাছে যাওয়ার পরে কি হবে, ওই 8টি প্রতীকই কিন্তু 17 এর পাশে বসবে। তারপরে 17 এর কাজ শেষ, যথারীতি কি তার পরবর্তী লাইনের প্রথম, সেক্ষেত্রে কি হবে যে আমরা 20 17 এর পরে এখন 20 হয়, তো সেটাকে নিলাম এবং তার সাথে কি হলো যে সংখ্যাগুলো আছে ওই মূল প্রতীক সেগুলো কিন্তু বসে গেল। তাহলে এটা আমরা কি দেখলাম, দশমিক পদ্ধতিতে যে ধরনের পদ্ধতি মেইনটেইন করা হয়েছে এখানে কিন্তু ঠিক একই পদ্ধতি। এখন আমরা আরেকটা সংখ্যা দেখি হেক্সাডেসিমাল। এক্ষেত্রে 16টি প্রতীক, প্রথমটি 0 0 থেকে f পর্যন্ত 16টি। তারপরে কি করবে, যথারীতি 0 এর পরে 1 নেবে এবং 1 এর সাথে কি হবে ওই 16টি প্রতীক কিন্তু 1 এর পাশে বসবে, যেমন করে ইতিপূর্বে বসেছে। তাহলে কিন্তু আমরা একটা পদ্ধতি এর মধ্যে থেকে আবিষ্কার করলাম। হ্যাঁ, তো এখন 1 এর কাজ শেষ হয়ে গেলে 2 2 এর সাথে একই রকম ভাবে সবগুলো বসে যাবে। তাহলে আমরা কি একই রকম পদ্ধতি দেখছি না, আমাদের কিন্তু নতুন করে মুখস্থ করতে হচ্ছে না। এখন যদি বলতে 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f 10, তাহলে কেমন শোনাতো, আজগুবি না? কিন্তু না, দেখো পদ্ধতি কিন্তু একই, এখানে কিন্তু আজগুবি কিছু নাই। তো 2 এর কাছে 3 4 5 6 এভাবে a b c d e f এর কাছে গেলেও কি হবে, দেখো f এর পাশে 0 1 2 3 4 5 6 7 8। তো যথারীতি অন্য সংখ্যা পদ্ধতিতে প্রথম লাইনের সর্বশেষ ডিজিটটির কাজ করার পর যেমন আমরা কি করেছিলাম দ্বিতীয় লাইনের প্রথমটির কাজ শুরু করেছিলাম, ঠিক তেমনি কিন্তু আমরা এখানেও কি করব সেভাবে কাজ করব। তাহলে দ্বিতীয় লাইনের প্রথমটি আমাদের 10, আমরা এতদিন 9 এর পরে 10 দেখেছি, একটু আগে অক্টাল দেখেছি 7 এর পরে 10, হেক্সাডেসিমালে দেখছি কি f এর পরে 10। এগুলিকে যদি মুখস্থ করতে হতো তাহলে কিন্তু বিষয়টি খুব কষ্টসাধ্য ছিল। কিন্তু আমরা যে পদ্ধতিটা দেখছি যদি এটি একটু অ্যাড করতে পারি তাহলে যে কোনো সংখ্যার যে কোনো ডিজিট আমরা অনায়াসে লিখে ফেলতে পারবো। এখন যথারীতি এটি, তো এর সাথে কি হবে একই ভাবে কিন্তু আসলে ওই যে 10টি প্রতীক সেই 10টি প্রতীক বসে যাবে, সরি 16টি প্রতীক বসে যাবে। তো একই ভাবে এটার কাজের পরেরটা এটাই, তার সাথে ওই 16টি প্রতীক বসে গেল। তো এখানে আমরা কি দেখছি সেই একই পদ্ধতি একই ভাবে যাচ্ছে, এভাবে 12 13 14 15 এভাবে চলে যাচ্ছে কোথায় 1f এর কাছে, তখনও কি হবে একই ভাবে কিন্তু এই প্রতীকটা বসছে। ঠিক আছে, আমার মনে হয় এটি তোমাদের কাছে এখন খুব মজার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এটা আমরা কেন শিখেছি, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হাসিল করার জন্য কিন্তু আমরা এটা শিখছি। একই ভাবে তারপরের লাইনের প্রথমটি এবং সেই প্রথমটির সাথে কি করেছি উপরের যে 16টি ডিজিট সেটি আমরা বসিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারিতে দুইটা ডিজিট 0 এবং 1, শুরু করেছে কোথা থেকে 0 থেকে, তো 0 এর কাজ শেষ হয়ে যাওয়ার পর কি করবে 1 এর কাজ শুরু করবে। কি করে, ওটার সাথে এই যে মৌলিক যে দুইটা ডিজিট 0 সেটাকে একবার বসাবে, 1 সেটিকে একবার বসাবে। তাহলে ওদিকে আমরা যেরকম দেখেছিলাম যে প্রথম লাইনের সর্বশেষ ডিজিটের কাজটি শেষ হয়ে যাওয়ার পর কি করত, পরের লাইনের প্রথম ডিজিটটা নিয়ে কাজ করত। পরের লাইনের প্রথম ডিজিটটা কত 1 0, তো তার সাথে এখন এই 0টাকে বসাতে হবে। ঠিক আছে, তো এটার সাথে আমরা একবার 0 কে বসাবো আর একবার কি 1 কে বসাবো। তো যখন এটার কাজ শেষ তখন করতে হবে তার পরেরটা, তো সেটার সাথে কি হবে একবার 0 বসবে একবার তার সাথে 1 বসবে। দ্বিতীয় লাইনের শেষটার কাজ শেষ যখন হয়ে যাবে তখন কি হবে তৃতীয় লাইনের প্রথমটি আসবে, তার সাথে কি হবে একবার 0 বসবে এর সাথে একবার 1 বসবে। তারপর এটার কাজ শুরু হবে, কি করবে ওটার সাথে একবার 0 বসবে ওটার সাথে একবার 1 বসবে। তারপর এটার কাজ শুরু করব, কি হবে এটার সাথে একবার 0 বসবে ওটার সাথে একবার 1 বসবে। তারপর এটার কাজ হবে এটার সাথে একবার 0 বসবে ওটার সাথে একবার 1 বসবে। একবার 0 একবার 1 কেন বসছে, কারণ হচ্ছে বাইনারিতে মোটে দুইটা ডিজিট আছে 0 এবং 1। অন্যগুলোতে যেমন 8টি 10টি বা 16টি ডিজিট ছিল, 16টি ডিজিট কোনো একটার পরে 16টি ডিজিট বসেছে,
কিন্তু এখানে দুইটা ডিজিট, তাই একটা সংখ্যার পরে ওই দুইটা ডিজিট বলবে। একইভাবে যদি আমরা এটা দেখি কি হবে, একবার 0 একবার 1, তারপরে এটা একবার 0 একবার 1, তারপরে এটা একবার 0 একবার 1, হ্যাঁ? তো এভাবে বসতে থাকবে। এটি তোমরা একটু চেষ্টা করো, খুবই সহজ জিনিস, এটি আয়ত্ত করতে পারলাম। একটু আগে যে প্রশ্নের কথাগুলো বললাম, প্রশ্নগুলো অনায়াসেই আমরা নির্ভুলভাবে এটি উত্তর করতে পারবে। এবং প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখেছি, এমসিকিউ এর ক্ষেত্রে, পাবলিক পরীক্ষা বলো আর যে পরীক্ষাতে বলো, এই ধরনের একটা প্রশ্ন থাকেই এবং নির্ভুলভাবে এটি অ্যান্সার করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতির প্রাথমিক কিছু বিষয় নিয়ে। ভালো করে যেটা জানার চেষ্টা করলাম সেটি হলো যে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার কৌশল। এটি জানার পিছনে আমাদের একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো কোনো একটি সংখ্যার পরবর্তী সংখ্যা কিভাবে সহজে নির্ণয় করা যায়। কারণ আমরা বলেছিলাম যে প্রতি পরীক্ষায় এটা নিয়ে কোনো না কোনো প্রশ্ন আসে। তা আমরা এই যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার যে কৌশলটা আজকে দেখলাম, এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে এই কৌশলটি অবলম্বন করে যে কোনো সংখ্যা পদ্ধতির কেবলমাত্র পরবর্তী সংখ্যায় নয়, পূর্ববর্তী সংখ্যাটাকেও খুব সহজে নির্ণয় করা সম্ভব। আজকে সময় স্বল্পতার কারণে আমি আর বেশি দূর আগাতে পারলাম না। আগামী ক্লাসে আমরা কিভাবে এই কৌশলটি অবলম্বন করে পূর্ববর্তী সংখ্যা কিংবা পরবর্তী সংখ্যা সহজে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব। সে পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ আজকের মতো।